সালামু আলাইকুম সবাইকে। আমার প্রিয় এইচএসসি 26 কি অবস্থা সবার? বাংলা ফার্স্ট পেপার 18 বছর বয়স নিয়ে চলে এলাম আমি আব্দুল্লাহ আল মেহেদী। কি অবস্থা সবার? সবার কাছে একটু জানতে চাই। শীত ঢাকায় সকালবেলা বহুত শীত পড়ে। আজকে তো আবার ঢাবির পরীক্ষা ছিল। ঢাকাতে কিন্তু আজকে অনেক জ্যাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ছিল। তোদের ওই দিন আসবে 2 দিন পর, চিন্তা নাই। সো আজকে অনেক জ্যাম। আজকে মেট্রোতে উঠলাম অনেকদিন পরে। আমার একটা খুব কাছের বড় ভাই আমার বিশ্ববিদ্যালয় জীবনের। সো তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। বেশ কয়েক বছর দেখা হয় না তার সঙ্গে। আমি আজকে ফার্ম গেটে নেমে ভয়ংকর অবস্থা। মানে আজকে এত মানুষ, কারণ তেজগাঁও কলেজে সিট পড়ে ঢাবির পরীক্ষার। ওখানে প্যারেন্টসরা বা গার্ডিয়ান যারা এসেছেন পরীক্ষার্থীদের নিয়ে, এবং অনেক ভিড় মানে ফার্ম গেট এমনিতেই একটা যথেষ্ট ভিড়ের একটা জায়গা। তার মধ্যে এই অবস্থা। কি অবস্থা? আমি কিন্তু তোদের সবার লেখা দেখতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। আল্লাহ আমাকে অনেক বেশি ভালো রেখেছেন। আমি আশা করি তোরা সবাই ভালো আছিস। আমরা একটা জিনিস জানি, যত দিন যাচ্ছে আর ভুলে যাচ্ছি, সেটা হলো গ্র্যাটিটিউড। আমি একটা ফোরামে দেখছিলাম গত কয়েকদিন আগে। আমি দেখে আসলে অবাক হব কি আমি বিস্মিত হব আমি জানি না। 2024 তো মাত্র শেষ হলো। তো বছরের শেষে একটা পোস্ট দেখলাম যে কোনো জায়গাতে, আমি যেটাই বলবো এটা ফেসবুক নয়, অন্য একটা ফোরামে। সেখানে যে মানে হোয়াট ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল ইভেন্ট ইন 2024, 2024 সবচেয়ে সফল কাজ কোনটা? আমি অবাক হয়ে গেলাম দেখে। যাদের বেশিরভাগই হচ্ছে শিক্ষার্থী, তোদের বয়সের কেউ কেউ তাদের চেয়ে ছোট। অন্তত আমি এরকম 10 জন মানুষকে পেলাম যে সুইসাইড অ্যাটেম্প্ট নিয়েছিল, কিন্তু সে সুইসাইড করে নাই, সুইসাইড করা থেকে নিজেকে রক্ষা করতে পেরেছে। এটা ছিল তার 2024 সবচেয়ে সফল কাজ। আমি বিস্মিত হলাম। মানে এত সুন্দর একটা জীবন আমরা পেয়েছি, আর যে জীবনটা যেহেতু আমার কাছে সোলটা আল্লাহ দিয়েছে, আমি যখন মরে যাবো আবার আমার কাছ থেকে চলে যাবে সোলটা। যার কাছে এসেছিলাম তার কাছেই চলে যাবে, মানে আমার দেহ থেকে চলে যাবে, কিন্তু আমি তো থাকবো। আমার যে সত্তাটা, এটা আমি তো আমার হিসাব দিব। মাতৃগর্ভে আমি ছিলাম, সেটার কোনো স্মৃতি আমার নাই, বা সেটার কোনো সেন্স মেক করে না আমার কাছে এখন আর। তেমনি আমি এখান থেকে চলে যাব, এটারও কোনো সেন্স মেক করবে না কে আমার ওয়াইফ ছিল, কে আমার বাবা ছিল, আমার মা ছিল। আমার হিসাবগুলো জাস্ট দিব। তো আমি অবাক হলাম যে অসম্ভব সুন্দর জীবন, এবং তার মধ্যে রয়েছে গ্রেটফুলনেস। এটা যদি একটু আমরা আসি, নিজেদের মধ্যে একটু রাখি, তাহলেই হয় যে একটু কৃতজ্ঞতা বোধ। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যখন তোর কোনো কিছু নিয়ে খারাপ লাগবে, তখন তোর চেয়ে নিচে কারা আছে তাদের দিকে তাকাবি, তোর চেয়ে উপরে নয়। আমার মনে পড়ে, আমি জাস্ট এই 1-2 মিনিট একটু ফার্স্টে সবার সঙ্গে একটু কথাবার্তা বলে আইস ব্রেকিং সেশন করে উইল স্টার্ট। সো সুদর্শন, উইল স্টার্ট। হ্যাঁ, আমরা শুরু করে দেব এখনই। এটা কি সিলেবাসে আছে কিনা? 18 বছর বয়স সিলেবাসে আছে। জিহাদ 18 বছর বয়স সিলেবাসে আছে। সো এই তো। তো যাই হোক, আ সেটা হলো গিয়ে স্ক্রিন ঘোলাটে একজন বলছে, স্ক্রিন আমি আমাদের এখানে এভরিথিং ইজ ফাইন। সো এটা আমার মানে যার স্ক্রিন ঘোলাটে, এটা তার প্রবলেম হচ্ছে ওখানে ডিভাইসে, আর এভরিথিং ইজ ফাইন। যে স্টোরিটা মানে অল্প একটু একটা কথা বলে শুরু করছি, যেটা আজকের এটার সঙ্গে কানেক্টেড। আমি একটা অনাথ স্কুলে যাবার আমার সৌভাগ্য হয়েছিল। আমি সেখানে দেখেছিলাম বান্দরবানের লামাতে। ওখানে আমি গিয়েছিলাম আসলে আজ থেকে অনেক বছর আগে আমার বিশ্ববিদ্যালয় জীবনে ভলান্টিয়ার হিসেবে। পাহাড়িদের, বাংলাদেশে যারা পাহাড়ি তাদের একাংশের জীবন অত্যন্ত মানে দুর্বিষহ। তারা না পায় ঠিকমতো চিকিৎসা, শিক্ষা কিছুই না। তো তাদের জন্য আমরা ঢাকা থেকে অনেক আ ডাক্তার নিয়ে গিয়েছিলাম। ওটা অনেকদিন ধরে আয়োজনটা ছিল। তো আমিও সেখানে গিয়েছিলাম। এখন মানুষকে পানি আগায় দিতে হয়, খাবার আগায় দিতে হয়। পাহাড়িদেরকে ওখানে আমরা এনেছি তখন বিভিন্ন মানে বয়স্ক আঙ্কেল, আন্টি, দাদা, দাদুদের মতো মানুষ একটু চিকিৎসা দেওয়ার জন্য। তো এটা তো আমাদের মানবিক দায়িত্ব তাদেরকে একটু আপ্যায়ন করা, একটু পানি দেওয়া, একটু হচ্ছে তাকে খাবারটা দেওয়া। তো আমার কাজ ছিল মূলত পানি ভরে বোতলের মুখ লাগানো। এখানে কিন্তু আমার মতো এমন আরো অনেকে ছিল। এখানে ১-২ জন মানুষ তো আসেনি, শত মানুষ আসছে। ওই কাজ করতে তো অনেক ভলান্টিয়ার লাগে। ঢাকা থেকে আমরা অনেকে গিয়েছিলাম। তো ওখানে আমি দেখেছিলাম খাবারের সময় সবাই একটা কথা বলছে যে, "এত ভালো খাবার এখন অনেকের সামনেই নেই।" তো এইটা আমাকে প্রচন্ড রকম আন্দোলিত করে যে আমার যে অবস্থানে আছে ওখানে থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব। তাহলে এই যে 18 বছর বয়স কবিতার যেই মূল ভাব সুকান্তের, সেটা আমরা আমাদের ভেতরে ধারণ করতে পারবো। এনিওয়ে, আমি এখন চ্যাটটা পজ করে দিচ্ছি। অ্যাজ ইউজুয়াল আমি যেটা করে থাকি ক্লাসের মাঝখানে আমি কোনো প্রশ্ন নিব না। আমার বহু বছরের পড়ানোর অভিজ্ঞতা, আমি বুঝতে পারি শিক্ষার্থী কোথায় আটকাতে পারে। তোর মনে কোনো প্রশ্ন থাকলে সেটা লিখে রাখবি, আমি প্রশ্নোত্তরের সময় দিব। তখন ইনশাআল্লাহ আমি সেগুলোর উত্তর করব। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 কথা হচ্ছে যে আমরা
আজকের ক্লাসটা ফুল কনসেন্ট্রেশন দিয়ে করব। আগের চ্যাপ্টার আমরা পড়েছি মানব কল্যাণ, এবং মানব কল্যাণটা সিলেবাসে নাই, যেহেতু এটা নিয়ে অনেকেই কথাবার্তা বলেছে। আমি আজকে রেকর্ড করেছি, আগামীকালকে ভিডিওটা তোরা ইনশাল্লাহ অ্যাপে পেয়ে যাবি। আমি পোস্ট দিব কখন ভিডিওটা পাবি, সেটা হলো অর্ধাঙ্গী নিয়ে রোকেয়া সাখাওয়াত হোসেনের, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণটা ওই মানে প্রবন্ধটা হচ্ছে অপরিচিত শব্দ দিয়ে ভর্তি, যে শব্দগুলো সচরাচর বাংলায় ব্যবহার হয় না, এবং নানা রকম কাহিনী, রামায়ণ মহাভারতের নানা রকম উপমা তুলনা এখানে বলা হয়েছে। একটু আমার দিকে জুম ইন করে দাও সো দ্যাট আই ক্যান ওয়াচ মাইসেলফ। সো এই আমরা এটা একটু দেখবো, ঠিক আছে? অর্ধাঙ্গী ক্লাসটা আমরা খুব মনোযোগ দিয়ে দেখবো। আমি কালকে জানাবো যে কখন এটা আপলোড হবে, কখন এটা অ্যাপে পাওয়া যাবে, নাম্বার ওয়ান। আর এই 18 বছর বয়সে যাচ্ছি, এখন আমরা খুব মনোযোগ দিয়ে পড়বো। যদি ঘুম আসে চোখে পানি দিব, কিন্তু আমরা ঘুম ঘুম চোখে ক্লাস করব না। আমরা প্রপারলি টেবিলে বসে এখন আমরা ফুল কনসেন্ট্রেশন দিয়ে আমরা এখন 18 বছর বয়স ক্লাসটা করব, ঠিক আছে? আমি চলে যাচ্ছি আমাদের আজকের কবিতাতে। 18 বছর বয়স কবিতাটা বলার আগে সুকান্ত ভট্টাচার্যের নাম বলতেই হয়। আমার ভালো লাগতো যদি আমি একটা, আচ্ছা আমি আজকে এই ছবিটা দিব তোদের গ্রুপে ক্লাসটা শেষ করার পর। প্যারামাউন্ট শরবতের দোকান, কলকাতাতে আমি বেশ কয়েকবার গিয়েছি আমার জীবনে। সো আমার ওই শরবতের দোকানটাতেও একবার যাবার সৌভাগ্য হয়েছে। সেখানে ডাবের শরবত খুব বিখ্যাত। ওই শরবতের দোকানে স্বয়ং কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে সুকান্ত ভট্টাচার্য, নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে এমনকি হালের সৌরভ গাঙ্গুলি, তারাও হচ্ছে সেখানটাতে গিয়েছেন, এবং এখানে বিশাল বড় একটা লিস্ট আছে যারা উনাদের মতো বিখ্যাত মানুষরা যারা ওখানে গিয়েছেন এই শরবত খেতে। সেই দোকানটা ব্রিটিশ বিরোধী আন্দোলনের একটা অন্যতম আলোচনার জায়গা ছিল। আমাদের দেশে যেমন আমরা মধুর ক্যান্টিনের কথা বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তেমনি ওই আমরা কলকাতার ওই প্যারামাউন্ট শরবত দোকানটার কথা বলতে পারি। তো সুকান্ত ভট্টাচার্য এমন একটা মানুষ ছিল, যে মানুষটা নিজের জীবনে পড়াশোনায় করেছে ফেইল, কিন্তু তার কবিতা আজ এসএসসি এইচএসসি কোথায় পড়ানো হয় না। সুকান্ত রচনা সমগ্র। আমার ক্যাডেট কলেজে আমার মনে পড়ে, আমার একটা ফ্রেন্ড, ও হচ্ছে এটা পুরস্কার হিসেবে পেয়েছিল একটা প্রতিযোগিতায়। তো পরে ওর কাছ থেকে আমি বইটা নিয়েছিলাম, বইটা নিয়ে আমি পড়েছিলাম। বইটা হচ্ছে এতটুকু, যেটা সুকান্ত রচনা সমগ্র। কারণ তার জীবনকাল তো খুব বেশি ছিল, মাত্র 23 বছর বয়সে তিনি মারা গেছেন, এবং কোনো অ্যাক্সিডেন্ট না, সাধারণ অসুখ হয়েই মারা গেছেন। তো সুকান্ত ভট্টাচার্য নিয়ে বললে আমাদের প্রথমে একটু জানতে হয় যে তিনি জন্মেছিলেন কবে। তিনি জন্মেছিলেন 1926-এ। আর তিনি মৃত্যুবরণ করেছেন কবে? তিনি মৃত্যুবরণ করেছেন 1947-এ। 1926 আর এদিকে 1947, খুব ছোট জীবন তার ছিল। 15ই আগস্ট তিনি জন্মগ্রহণ করেন 1926 সালে। তার পৈতৃক নিবাস ছিল কোথায়? গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায়। গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায় ছিল তার পৈতৃক নিবাস। তার পৈতৃক নিবাস ছিল গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায়। তার পিতার নাম হচ্ছে নিবারণ চন্দ্র ভট্টাচার্য। আর তার মায়ের নাম কি? তার মায়ের নাম হলো গিয়ে সুনীতি দেবী। 1947 সালের 13ই মে মাত্র 21 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। দুঃখিত, আমি ভুল বলেছি, 23 না, মাত্র 21 বছর বয়সে সুকান্ত মৃত্যুবরণ করেন। ছোটবেলা থেকেই অত্যন্ত রাজনীতি সচেতন মানুষ ছিলেন সুকান্ত। তোমাদের প্রজন্ম এখন যেটা, তোমরা এখন রাজনীতি অনেক ভালো বোঝো বলেই তোমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনটাতে ফ্রন্ট লাইনার হিসেবে সাকসেসফুল হয়েছ। তিনি দৈনিক স্বাধীনতার কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা ছিলেন, এবং মৃত্যুর আগ পর্যন্ত সেখানে সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সুকান্ত তার কবিতায় অন্যায়, অবিচার, শোষণ, বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ, বিপ্লব ও মুক্তির আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তার কবিতা বাঙালিদের মনে একটা বিশেষ রকম শক্তি এবং সাহস জুগিয়েছে। কারণ তিনি যেমন ভাবে কথাগুলো বলতেন, রক্ত গরম করে দেওয়ার মতো একটা নজরুলের ভাইব পাওয়া যায় তার কবিতার মধ্যে। তার বিখ্যাত কাব্যগ্রন্থ কোনটা? তার বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে আসে ছাড়পত্রের কথা। ছাড়পত্র, যেটার ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। এছাড়া ঘুম নেই, পূর্বাভাস, এগুলো তার ফেমাস কাব্যগ্রন্থ। মিঠে করা, অভিযান, হরতাল, এগুলো ওনার অন্যান্য কিছু রচনা। এবং ফ্যাসি বিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে আকাল নামে একটা কাব্যগ্রন্থ তিনি সম্পাদনা করেন। আমি এটা 3 স্টার দিয়ে দিলাম, তার কারণ এটা থেকে সবসময় অবজেক্টিভ এসে থাকে। সেটা হলো তিনি কোন কাব্যগ্রন্থ সম্পাদনা করেন? আকাল। এবং সেটা তিনি কোথা থেকে করেন? সেটা তিনি করেন ফ্যাসি বিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে। আচ্ছা, ফ্যাসি এটা কিন্তু ফ্যাসি না, এটা ইংরেজি বানানটা হচ্ছে এমন, FASCISM, ফ্যাসিজম। ফ্যাসিজম মানে কি? আমরা সেটা হচ্ছে একটা সরকার পতন করেছি, আমরা একটা স্বৈরাচারকে নামিয়েছি, সেটা থেকে আমরা বুঝি ফ্যাসিবাদ, ফ্যাসিবাদ, ফ্যাসিজম, এই কথাগুলো বলা হয়। ফ্যাসিজম হচ্ছে মূলত বোঝানো হয় যখন একটা সরকার তার ক্ষমতার এতটাই অপব্যবহার করে। এটা আসলে যেমন অনেকে বলে একনায়কতন্ত্র। একনায়কতন্ত্র তো সবসময় খারাপ না। একনায়কতন্ত্র একটা আমরা বলতে পারি যে একনায়কতন্ত্র হচ্ছে যেই ধরনের সরকার ব্যবস্থা
সেখানে অনেক ভালো একনায়ক থাকতে পারেন। পৃথিবীতে এমন অনেক সাকসেসফুল হিস্ট্রি আছে। অনেক মানে একটা একনায়ক অনেক ভালো দেশ চালিয়েছেন বা রাজ্য চালিয়েছেন। কিন্তু ফ্যাসিজমে এটা হয় না। ফ্যাসিজমে হচ্ছে নিজের দলের স্বার্থের জন্য সে জনগণের যত রকম ক্ষতি করা সম্ভব সে করতে প্রস্তুত। জনগণ তার কাছে মুখ্য না, নিজের স্বার্থই তার কাছে মুখ্য। এটাই হলো ফ্যাসিজম। তো তেমন তার সময়ও তিনি ফ্যাসি বিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে আকাল নামে একটা কাব্যগ্রন্থ সম্পাদনা করেন। চলো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের কবিতায়। 18 বছর বয়স, তোমাদের সময়টা। 18 বছর বয়স নিয়ে কবি সুকান্ত ভট্টাচার্য এই কবিতাটা কেন লিখেছেন সেটার পটভূমিটা বলা আমার মনে হয় আগে গুরুত্বপূর্ণ। না হলে আমরা কবিতাটা বুঝতে পারবো না। আমি আজকে ক্লাসটা সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত চাই, শুধু কবিতাটা বুঝলে হবে না। এরপরে আমি বেশ কিছু এমসিকিউ প্র্যাকটিস করাবো এবং আমি এরপরে সৃজনশীল প্র্যাকটিস করাবো। 18 বছর বয়স এমন একটা বয়স যেই বয়সে মানুষ কোনো কিছুর পরোয়া করে না এবং ন্যায় নীতির বোধটা তার কাছে খুব প্রগাঢ় থাকে, খুব প্রগাঢ় থাকে। একটা 40-45 বছর বয়সী মানুষের কাছে সেটা এভাবে থাকে না। তুমি এটাকে তোমার বাস্তব জীবনের সঙ্গে সম্পৃক্ত করতে পারবা। দেখো, যখন বৈষম্য বিরোধী আন্দোলন চলছিল সেই সময়ে এই স্বৈরাচারকে গদি থেকে টান মেরে নামানোর পক্ষে কিন্তু ছিল ছাত্ররা, ছিল সকল এই 18 বছর বয়সী অর্থাৎ এই স্পৃহা ধারণ করা তরুণরা। কিন্তু বয়স্ক মানুষরা কিন্তু এটা নিয়ে নানা রকম নেতিবাচক কথাবার্তা বলেছেন এবং তারা কিন্তু এটা নিয়ে নানা রকম কনফিউশনও দিয়েছেন। কিন্তু যুবকরা বা তরুণরা কিন্তু সেটা দেয়নি। তুমি যদি ৭১-এর মহান মুক্তিযুদ্ধের দিকে তাকাও, সেখানেও দেখতে পাবা যে পাকিস্তানিরা ধরে, ধরে ছাত্রদেরকে নিয়ে যেত বা বিশ্ববিদ্যালয় ছাত্র পেলে বা বিশ্ববিদ্যালয় ছাত্রদের বয়সী, তোমাদের বয়সী মানুষজন পেলে মেরে ফেলত। এর কারণ মেজরিটি যারা যুদ্ধে গিয়েছে, এটা শুধু আমাদের মুক্তিযুদ্ধ বলে না, এটা পৃথিবীর যেকোনো যুদ্ধেই। কিন্তু বয়স্ক মানুষরা যায় না বা মধ্যবয়স্ক না, বরং এই বয়সী মানুষরাই বেশি যায়। এটার অনেক কারণ আছে। জীবনে পিছুটান কম। এখন যদি তোমার বউ বাচ্চা থাকতো, তাহলে অনেক কিছু তোমার ভাবতে হতো। যে আসলে তোমার গায়ে একটা গুলি লাগলে এখন যে আরে কি যায় আসে, গুলি একটা লাগলে লাগলো। তোমার এখন চিন্তা এমন। কিন্তু যখন তোমার উপর আরো অনেক মানুষ মুখাপেক্ষী, তখন তোমার গায়ে গুলি লাগা মানে শুধু তোমার গায়ে গুলি লাগা না। এটা আরো কয়েকজনের গায়েও লাগা। তো যেহেতু জীবনে এই সময়ে আসলে অতটা পিছুটান থাকে না এবং এই সময়ে মানুষের ভেতরের যে স্পৃহাগুলা খুব রক্ত গরম অবস্থা থাকে। এইজন্যই আমরা এই বয়সটাকে এত বড় করে দেখি এবং এই বয়সটাকে এভাবে আমরা উল্লেখ করে থাকি। তো সুকান্ত ভট্টাচার্য এই বয়সের আরো একটা বিষয়কে তুলে ধরেছেন। সেটা হলো এই বয়সে মানুষের জীবনে কিছু কালো থাবাও হানা দেয় জীবনের মাঝে। কালো থাবা কেমন হানা দেয়? সেটা হলো ড্রাগ এডিক্ট। ধরো, আমাদের এই সময়ে খুব সহজ বা খুব স্বাভাবিক একটা বিষয় যেটা হয়ে যাচ্ছে, যেটা আসলে ভাবাও যায় না। আমি নিজে ঐদিন দেখছিলাম রামপুরাতে যে একটা ওভারব্রিজ আছে, যে ওভারব্রিজটা হচ্ছে তোমার বিটিভি, যেখানে বাংলাদেশ টেলিভিশন, বিটিভির ওখানে একটা ওভারব্রিজ আছে। সরি, বিটিভির ওভার ব্রিজে দেখলাম না, এটা বিটিভির ওভারব্রিজ না। এটা আমি দেখছি মালিবাগ আবুল হোটেলের ওখানে যে ওভারব্রিজটা আছে, ওখানে ওপেনলি গাঁজা খাচ্ছে পোলাপান। কিছু টোকাই টাইপ পোলাপান এবং নরমাল মানুষজনও, মানে কিছু। তার মানে এটা কি এত নরমাল হয়ে গেল? যে ধরো গাঁজা খাওয়াটা, হয়তোবা গাঁজা খাওয়াটা একদম নরমাল হয়ে যায় নাই। কিন্তু এই ড্রাগস আজকে এমনভাবে ছড়াচ্ছে। আর একটা মানুষ ড্রাগ এডিক্ট কখন হয়? একটা ৬০ বছর ৬৫ বছর বয়সের মানুষ তো আসলে মাদকাসক্ত হয় না। মাদকাসক্ত হলেও তার হবার সম্ভাবনা ওই ১৮ বছর বয়সে বা এই বয়সটাতে, তোমার বয়সটাতে। ঠিক আছে? আমার বয়সী একটা মানুষের নতুন করে ড্রাগ এডিক্ট হবার সম্ভাবনা কম। কিন্তু তোমার বয়সী একটা মানুষের ড্রাগ এডিক্ট হবার অনেক সম্ভাবনা রয়েছে। শুধু ড্রাগ এডিক্ট না, তারপরে ধরো প্রেম বিষয়ক যেই আ বিরহ এবং প্রেম বিষয়ক নানা রকম যেই ডিপ্রেশন, তো এগুলো অনেক বেশি, এগুলো অনেক বেশি। তার মানে এই বয়সটাতে যেমন একদিকে অনেক বড়, বড় কিছু করে ফেলার সম্ভাবনা থাকে, তার পাশাপাশি ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ২ টাই থাকে। আমি নিজে আমার একটা খুব ভালো স্টুডেন্টকে পেয়েছি যে আ নানাভাবে তার একটা মেয়েকে পছন্দ হয়। পরবর্তীতে তারা প্রণয়ে জড়ায়, মানে প্রেমে জড়ায়। কিন্তু আমাদের দেশের এই তো কয়েকদিন পরে হবে একটা ফাইজলামির দিবস, ১৪ই ফেব্রুয়ারি, ভালোবাসার দিবস, ধান্দাবাজির আরেকটা নাম। সেখানে দেখবা যে আ মানে এখানে কাছে আসার গল্প থেকে শুরু করে আরো এরকম নানা রকম ভন্ডামি টাইপ ক্যাম্পেইন চলবে। আর সেই জায়গাগুলোতে আসলে এই নাটকগুলোতে যেভাবে রোমান্টিসাইজ করে দেখানো হয় এই নরনারীর প্রেমকে, কিন্তু এটা দেখানো হয় না যে গত কয়েক বছর আগেও জরিপ হয়েছিল আমাদের দেশে শিক্ষার্থীদের মধ্যে প্রেম নিয়ে এবং শিক্ষার্থীদের প্রায় বলতে পারো ৯০-৯৫% যারা, বা ৯০-৯৫ বলব না, প্রায় সবাই যারা হচ্ছে স্টুডেন্ট লাইফে এরকম প্রেমে জড়িয়েছে, এদের মধ্যে এই প্রেম সম্পর্কিত ঝগড়া এবং
মানে একটা বিটারনেস এর চূড়ান্তি। এর অনেক বড় কারণ আছে। এর কারণ হচ্ছে যখন যদি সে ওই বয়সে সংসার করত, তাহলে বিষয়টা হতো একরকম। একসাথে থাকছে, আস্তে, আস্তে থাকতে, থাকতে হয়তো আন্ডারস্ট্যান্ডিং বাড়তো। বিষয়টা একসাথে থাকে না। একসাথে না থাকার কারণে আরো নানা রকম কমপ্লিকেশনস এ জড়িয়ে যায় ২ দিন পর, পর এই ঝগড়া সেই ঝগড়া। আল্টিমেটলি এটা পড়াশোনায় ভয়ংকর ইমপ্যাক্ট ফেলে। শুধু পড়াশোনা নয়, যেহেতু এই টাইমটা তোমার জীবনের সবচেয়ে প্রাইম টাইম। তুমি এই ধরো আগামী কয়েক বছর কি করবা? এইটার উপর মোস্টলি অনেকটুকু ডিজাইনড হয়ে যাবে ১০ বছর পর তোমার জীবনটা কই থাকবে। তো এই বয়সটাকে নিয়েই পুরো এমনভাবে প্রকাশ করেছে আমাদের সুকান্ত ভট্টাচার্য। আমি অনেক কিছু বলে ফেললাম। অনেক কিছু বলার প্রয়োজন ছিল। কারণ আমি জিসটা তোমাকে বললাম। আমি জাস্ট একটা গ্লিম্পস দিলাম বা ধারণা দিলাম তোমাকে যে এই কবিতাটা সুকান্ত ভট্টাচার্য কি নিয়ে লিখেছেন। ১৮ বছর বয়স। কি দুঃসহ স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। ১৮ বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি। কি বোঝালো? ১৮ বছর বয়স কি দুঃসহ, মানে ভয়ঙ্কর সাহস। এত সাহস এটা অন্য বয়সে, অন্য সময় এটা দেখা যায় না। স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। স্পর্ধা মানে কি? বলে যে, "কি তোর এত বড় স্পর্ধা?" এগুলো কোথায় যায়? বাংলা সিনেমায়। "চৌধুরী সাহেব।" বাংলা সিনেমায় আমরা এগুলো দেখি না? যে, "আমি আমি গরিব হতে পারি, কিন্তু আমি ভালোবাসার কাছে।" তো তখন ওই যে বলে না যে, আ "কি তোর এত বড় স্পর্ধা? তুই ফকিরের ছেলে হয়ে চৌধুরী সাহেবের মেয়ের দিকে চোখ দিয়েছিস?" তো সেই স্পর্ধা। স্পর্ধা মানে কি? স্পর্ধা মানে হচ্ছে বুঝায় যে অনেক সাহস। স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। ধরো এইরকম শেখ হাসিনার মতো একটা স্বৈরাচার, এরকম একটা দানবের বিরুদ্ধে যে মাথা তুলেছে বাংলাদেশের স্টুডেন্টরা, এটার জন্য তো অনেক সাহস দরকার, অনেক স্পর্ধা দরকার। বাংলাদেশের একজন ফেমাস রক মিউজিশিয়ান, আমি জানি না তোমরা তাকে চেনো কিনা, সাকিব, উনার নাম ক্রিপ্টিক ফেইট ব্যান্ডের ভোকালিস্ট। সো তিনি বলছিলেন, আমার মনে পড়ে এই স্বৈরাচার পতনের ১-২ দিন আগে মিডিয়ার কাছে যে মানে আমাদের তো সাহস ছিল না। আমরা ভয় পাইতাম। আর আমরা কথা বলতে পারতাম না। কথা বললে আয়না ঘরে নিয়ে যেত, মারামারি শুরু করত। কথা বললে আমারে চড়-থাপ্পড়, লাথি-মাথি মাইরা বসতো। আজকে স্টুডেন্টরা আমাদেরকে ওই সাহস দিয়েছে। স্টুডেন্টদের কারণে আমরা আজকে পারছি এটা। স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। ১৮ বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি। অহরহ মানে কি? অহরহ মানে হচ্ছে সবসময়। এমনিতে যদিও আমি যদি এটাকে ভাঙি অহযোগ অহ, আমি এখন শব্দের ইয়েতে যাচ্ছি না। অহ মানে হচ্ছে দিন। তো অহরহ বলতে বোঝা যায় সবসময় বা নিয়মিত। বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি। ১৮ বছর বয়সের নেই ভয়, পদাঘাতে ভাঙতে চায় পাথর বাঁধা। এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, ১৮ বছর বয়স জানে না কাঁদা। ১৮ বছর বয়সের নেই ভয়। এই বয়সে মানুষ কি থাকে? একদম নির্ভীক থাকে। কোনো কিছু কেয়ার করার টাইম আমার নাই। যেটা সত্য, সত্যের পথেই আমরা থাকি। তোমরা যেই বয়সটাতে আছো। পদাঘাতে ভাঙতে পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা। পদ মানে পা, পদের আঘাত বা পা দিয়ে আঘাত করে সে পাথরের যে বাধা সেটাও ভাঙতে চায়। এটা দিয়ে মূলত বুঝিয়েছে যে কঠিন বাধা সেটাকে হচ্ছে তোমার অতিক্রম করতে চায় বা কঠিন বাধাকে উপেক্ষা করে সে সেটাকে ভেঙে চুরমার করে দিয়ে যেতে চায়। এই বয়সে কেউ মাথা নোয়াবার নয়। তোমাদের বয়সটা কেউ মাথা নোয়াবার নয়। ১৮ বছর বয়স জানে না কাঁদা। এ বয়সে জানে না যে কিভাবে কাঁদতে হয়। এর জন্যই আমরা দেখি যে আজ গুলি খেয়েও একটা হাত হারিয়েও আমরা এই আন্দোলনের অনেক আহতর কাছে দেখি যে তারা হাসি মুখে বলছে যে, "আমার হাত গেছে তো কি হইছে? দেশ তো বাঁচছে।" এইটা আসলে বলতে পারে না। এটা বয়স্ক মানুষ বলতে গেলে অনেক ভাবে, অনেক ভাবে। এখানে এই কবিতার আরেকটা ডিপ সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ ও আছে। আমি যখন আ আমি একটা সুইমিং পুলে সাঁতার কাটতাম আগে নিয়মিত জেকে সুইমিং পুল আফতাবনগরে। আসসুন্নাহ ফাউন্ডেশনের পাশে এটা। এই আহমদুল্লাহ হুজুরদের শায়েখ আহমদুল্লাহ সাহেবের আসসুন্নাহ ফাউন্ডেশনের পাশেই। তো ওখানে সাঁতার কাটতাম। ওখানে কিছু খুব ছোট, ছোট কিছু বাচ্চা আসতো ওদের বাবার সাথে সাঁতার কাটতে। তো ধরো মাছের মতো সাঁতার কাটতো। আমি যেটা সত্য কথা, আমি খুবই উইক সুইমার। মানে আমি আ সাঁতার কাটতে পারি, বাট আমি নিজেকে খুবই বেসিক একজন সুইমার মনে করি। খুবই সাধারণ সাঁতার কাটতে পারি। সুইমিং পুলেই সাঁতার কাটা শিখেছিলাম আজ থেকে ১৩-১৪ ১৪-১৫ বছর আগে। সুইমিং পুলেই সাঁতার কেটেছি জীবনে। নরমাল অন্য কোথাও সাঁতার কাটিনি সুইমিং পুল ছাড়া। তো এনিওয়ে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে
আমরা দেখতে পাই যে ওই বাচ্চাগুলা এইভাবে সাঁতার কাটতে পারে কিন্তু বয়স্ক মানুষগুলা কেন পারে না? তার কারণ বয়স্ক মানুষগুলা অনেক কিছু ভাবে যে আমি যদি ডুইবা মরে যাই, আমি যদি ব্যথা পাই ডাইভ দিলে, আমি যদি এইটা হয়, একটু গভীরে গেলে আমি যদি শ্বাস না নিতে পারি, এটা হয় সেটা। কিন্তু বাচ্চাগুলো এত কিছু ভাবে না। তো ১৮ বছর বয়সটা এমন, যেহেতু জীবনে তখন পিছু টান তেমন একটা নাই, তাই অত ভাবনা চিন্তা কেউ করে না, অত কেয়ার কেউ করে না। ঠিক আছে? ডোন্ট কেয়ার ওই ভাবটা থাকে যে হইলে হইব না হইলে শেষ যাও। এরকম একটা অবস্থা। এ বয়স জানে রক্তদানের পুণ্য। এই রক্তদান বলতে ব্লাড ডোনেট করা বুঝায় নাই। এ বয়স জানে রক্তদানের পুণ্য বলতে বুঝিয়েছে যে এই বয়সটা জানে যে কিভাবে রক্ত দিয়ে অর্জন করতে হয়। কিভাবে রক্ত দিয়ে অর্জন করতে হয় এইটা এই বয়সটা জানে। রক্ত দিয়ে কিভাবে অর্জন করতে হয় এটা এই বয়সটা এটা জানে। বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, শপে আত্মাকে শপথের কোলাহলে। বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। মানে এখানে বুঝিয়েছে যে একদম বাষ্পের বেগে এখানে আসলে মূলত বোঝানো হচ্ছে যে ধরো স্টিমার যেভাবে চলে, তো এইটা তো উনি উনার সময় লিখেছেন। ধরো ওইটা হচ্ছে চলছে বাষ্পের বেগে, বাতাসের বেগে চলছে, স্টিমার যেভাবে চলছে। তো ওইরকম যে বুঝিয়েছে এটা দিয়ে যে খুবই দ্রুত গতিতে, যে খুবই দ্রুত গতি সম্পন্ন তাদের চলাফেরা, চলন বলন এটা চলে ওই সময়। প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য। মানে যদি দরকার হয় কাউকে মাইরা ফেলতেও ও কেয়ার করে না, প্রাণ নিয়ে নিতে পারে। আবার যদি হচ্ছে দরকার পড়ে ও নিজের প্রাণটাও দিয়ে দিতে পারে। ওর ওই ঝুলিটা বা ওর ব্যাগটা যেটাতে প্রাণ দেওয়া নেওয়ার হিসাব রাখে, ওইটা কখনো শূন্য থাকে না। সঁপে আত্মাকে, সঁপে মানে হচ্ছে সমর্পণ করে দেয়, সঁপে দেয়। আমরা যেমন আল্লাহর কাছে সঁপে দিই নিজেকে, তেমনি আত্মাকে সঁপে দেই বলতে কি বুঝাচ্ছে? মানে হচ্ছে নিজের ভেতরটাকে, নিজের অন্তরাত্মাকে, নিজের সত্তাকে শপথের কোলাহলে। শপথের কোলাহল বলতে কি বোঝাচ্ছে? এখানে শপথের কোলাহল বলতে বোঝাচ্ছে যেটা ন্যায় নীতি প্রতিষ্ঠার পথ, সেখানে নিজের সত্তাকে ও বিলীন করে দেয় বা সমর্পণ করে দেয়। ১৮ বছর বয়স, ভয়ঙ্কর তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। ১৮ বছর বয়স, ভয়ঙ্কর তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। এই অসহ্য যন্ত্রণা বিষয়টা কি? যন্ত্রণা অনেক রকম হতে পারে। আগে আমরা একটু দেখি তাজা তাজা প্রাণ কেন বলা হচ্ছে। কারণ প্রত্যেকের বয়স এখানে কম। এই বয়সটাই এমন যে তারা কেউই তো এখানে বৃদ্ধ নয় কিংবা মধ্যবয়স্কও নয়। ১৮ বছর বয়স ভয়ঙ্কর একটা বয়স। তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। তার কারণ ওরা অনেক কিছুকে সহ্য করতে পারে না। হয়তোবা যাদের বয়স হয়ে গেছে তারা সহ্য করতে পারে, তারা ওটাকে মেনে নেয়। কিন্তু ১৮ বছর বয়সী একটা তরুণ ও কখনো মেনে নিতে পারে না। এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর। মানে একদম প্রাণটা তীব্র আর প্রখর মানে কি? মানে এই বয়সে তার যেটা করা দরকার সে সেটাকে একদম তীব্রভাবে, প্রখরভাবে এই বয়সে সে ওটাকে করে। এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর। যেটা সে করা দরকার সেটা সে পূর্ণোদ্যমে এ বয়সে করে। পূর্ণোদ্যমে ওটাকে সে করে এ বয়সে। এই বয়সে প্রাণ তীব্র আর প্রখর। এই বয়সে কানে আসে কত মন্ত্রণা। এটার মানে কি? এই বয়সে কানে আসে কত মন্ত্রণা। এটার মানে হলো এই বয়সটা এমন যে আমার কানে কত রকম কিছু যে আসে এই বয়সে। অনেক কিছু আসে কানে। মানে ধরো যে এই তোমার কোনো ফ্রেন্ড যায়, "চল আমরা নামাজ পড়তে যাই। চল আমরা হচ্ছি চিল্লায় যাই। চল আমরা গাঞ্জা খাই।" এরকমও আছে। ঠিক আছে? "এই চল দে সিগারেট, আরে সিগারেট টান দে। তবে চল গার্লস স্কুলের সামনে গিয়ে শীষ দিয়ে আসি।" নানা রকম মন্ত্রণা কিন্তু আসে। সত্য কথা। মানে আমি যেগুলা বলতেছি, আমি তোমার বয়সটাকে তো খুব ভালোভাবে রিলেট করতে পারি। কারণ তোমার বয়স তো আমিও পার হয়ে এসেছি। আমার একটা খুব প্রিয় কবিতা আছে সুনীল গঙ্গোপাধ্যায়ের 'উত্তরাধিকার'। ওই কবিতাতে উনি বলে যে, "নবীন কিশোর, তোমায় দিলাম ভুবনডাঙার মেঘলা আকাশ, বোতামবিহীন ছেঁড়া শার্ট আর ফুসফুস ভরা নিঃশ্বাস।" তারপর এখানে বলে যে, "তোমাকে আমার তোমার বয়সী সবকিছু দিতে বড় ইচ্ছে হয়। তবে এই শার্টটা একসময় আমার ছিল। এখন আর গায়ে আটে না। এখন অনেক বয়স হয়ে গেছে আমার। এটা তোমার। সেই মানে তোমার এখন সবকিছু অন্যরকম। তো আমাকে মানে কারণ তোমার বয়সটা তো আমিও পার করে আসছি। এখন অনেক রকম মন্ত্রণা এই বয়সে আসে। এখন তুমি কি ওটাকে এখন তুমি কি ইতিবাচক মন্ত্রণাটাকে নিবা? নাকি তুমি নেতিবাচকটাকে নিবা?
ইটস আপ টু ইউ। এখন তুমি যদি বলো যে আমি নেতিবাচকটাকে নিব, তোমার ব্যাপার। তুমি যদি বলো ইতিবাচকটাকে নিব, তোমার ব্যাপার। একটু চ্যাটটা একটু রিজুম করো। আমি যতটুকু এখন পর্যন্ত পড়ালাম কারো কোনো প্রশ্ন আছে কিনা এবং আমরা মানে বুঝতে পারছি কিনা ঠিকঠাক আমি একটু জানতে চাচ্ছি। চ্যাটে আমি চ্যাটটা ওপেন করে দিয়েছি। রবিন আমি চ্যাটটা অফ করব। তুমি কি চলে যাবে এখনই? আচ্ছা, আচ্ছা ঠিক হ্যাঁ, ঠিক আছে আসো, আসো। এই নিউ মেসেজটাতে একটু ক্লিক করে যাও। হ্যাঁ, হুম। আমি একটু চ্যাটের ওখানে যাই। হ্যাঁ, ঠিক আছে। ওকে ক্লিয়ার। ওকে, ওকে, ওকে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ চ্যাটটা একটু অফ করে দাও আবার। একটু চ্যাটটা পজ দিয়ে দাও। ঠিক আছে। ওকে আচ্ছা। প্রখর মানে কি? একজন জিজ্ঞেস করেছে প্রখর মানে খুবই তীব্র। ঠিক আছে? কিন্তু এখানে আসলে ধরো প্রখর রোদে, রোদের ক্ষেত্রে ধরো ব্যবহার করে শব্দটা। কিন্তু এইখানে আসলে প্রখর বলতে মূলত বোঝানো হয়েছে তোমার বয়সে একটা মানুষের উদ্যম অনেক বেশি, তোমার জোশ অনেক বেশি। যেমন ধরো আমার বাবা, আমার বাবা তো একটা বয়স্ক মানুষ। তার হার্টে রিং পরানো হয়েছে। আমার বাবার ডায়াবেটিস আছে এবং আরো ধরো নানা রকম ভাবে অসুস্থ একটা বয়স্ক মানুষ তিনি। এখন আমার বাবা কি কখনো তোমার মতো পারবে? তোমার মতো কি তার ওই জোশটা থাকতে পারবে? পারবে না। আমরা প্রবীণদের কাছ থেকে কি নেই? প্রবীণদের কাছ থেকে আমরা নেই বুদ্ধি বা আমরা নেই পরামর্শ। আর নবীনরা সেটা কি করে? নবীনরা সেটা করে এক্সিকিউট বা নবীনরা সেটাকে প্রতিষ্ঠা করে। আমরা কেন আজকে সেখানে বাঙালি জাতি আপামর চেয়েছে ইউনুস স্যার বসুক। ইউনুস স্যার তো অনেক বয়স্ক একটা মানুষ। আমাদের অনেকের দাদুর বয়সী। ইউনুস স্যারকে আমরা চেয়েছি তার কারণ আমরা চেয়েছি যে ইউনুস স্যার বসার কারণে তিনি হচ্ছেন প্রবীণ, তার বুদ্ধি দেওয়ার মতো মাথা আছে বা লোকজন জড়ো করতে পারবে সে। আর এক্সিকিউট করেছে কারা? এক্সিকিউট করেছে আবু সাইদ এবং মুগ্ধর মতো মানুষেরা। 18 বছর বয়স যে দুর্বার, পথে প্রান্তরে ছোটায় বহু তুফান, দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। 18 বছর বয়স যে দুর্বার, মানে একে তুমি কোনোভাবেই থামাতে পারবা না। একে তুমি কোনোভাবেই নিবারণ করতে পারবা না। একে নিবারণ করা অসম্ভব। একে নিবারণ করা কেমন? একে নিবারণ করা অসম্ভব। পথে প্রান্তরে ছোটায় বহু তুফান। মানে জীবনটাই এমন যে পথে প্রান্তরে অনেক তুফান ছোটাতে থাকে। অর্থাৎ সে যেই জায়গা দিয়ে যাচ্ছে বা সে যেই পথটা দিয়ে যাচ্ছে তার জীবনের, সেখানেই সে একটা লন্ডভন্ড করে দিয়ে যাচ্ছে। লন্ডভন্ড করে দিয়ে যাওয়া বলতে কি? মানে ধরো আজকে সে তার জীবনে যেখানেই যায় সেখানেই যে সে যখন কোনো অন্যায় দেখে, কোনো অনাচার দেখে, কোনো অবিচার দেখে, সে হচ্ছে ওটাকে রুখে দেয়। এটাকেই বুঝিয়েছে। আজকে তুমি দেখলা যে বাসে একটা ইফটিজিং চলতেছে, এই সেই। তো তুমি দেখলা যে এখন ঠিক আছে, ওদেরকে তো একটা কিছু করা দরকার। হাতের কাছে যা ছিল ওটা দিয়েই ধরো যেই ২ টাকে দেখলা তুমি ইফটিজিং করতেছিলা। তুমি একজন হও আর ৩ জন হও। তুমি এমন মারা মারলা, তারপর মাইরা পুলিশের কাছে দিয়ে আসলা। এইটা কি তুমি একটা পার্সোনাল এক্সাম্পল বলতে পারো। যে পথে প্রান্তরে ছোটায় বহু তুফান। যে তুমি ওকে এমন একটা টিকার ডোজই দিলা যে নেক্সট টাইম কোন মেয়েকে দেখে ইফটিজ করার আগে ও হচ্ছে তোমার ১০ বার আয়াতুল কুরসি পড়বে। বা ও মানে ইফটিজ করার আগে ও মনে হবে আগে ছাদ থেকে লাফ দেগো। তাহলে ইফটিজ করার দরকার নেই। তো এটা বলতে পারো পথে প্রান্তরে ছোটায় বহু তুফান। দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার, ক্ষতবিক্ষত হয় সহস্র প্রাণ। কেন দুর্যোগ? কারণ এই বয়সটা আবার অনেক ক্ষেত্রে অনেক বেশি ভালনারেবল বা আমরা বাংলায় যাতে যাকে বলতে পারি যে এই বয়সটার মাঝে এমন অনেক কিছুই আছে যেখানে আমরা পাই যে বয়সটা অনেক বেশি তোমার আহ দাঁড়াও একটু। মানে এই বয়সটা হচ্ছে অনেক বেশি অস্থিতিশীল। অস্থিতিশীল। ঠিক আছে? পথে প্রান্তরে ছোটায় বহু তুফান, দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার। মানে দুর্যোগে তোমার হাল রাখা খুব কঠিন। ওখানে দুর্যোগে হাল রাখা খুব কঠিন। ক্ষতবিক্ষত হয় সহস্র প্রাণ। ক্ষতবিক্ষত হয় সহস্র প্রাণ মানে কি? কারণ ওই যে এখানে অনেকেই ধরো বললাম মাদকাসক্ত হয়ে যেতে পারে। ওইসব ওই প্রেমের ইয়েতে তোমার চলে যেতে পারে নিজের জীবনটা। ধ্বংস হয়ে যেতে পারে। আর নানা রকম কিছু ঘটতে পারে। তো এগুলার কথাই বলা হয়েছে আরকি। যে অনেক প্রাণ কিন্তু আবার সেখানে ক্ষতবিক্ষত হয়ে যায়। 18 বছর বয়সে আঘাত আসে। অবিশ্রান্ত একে, একে হয় জড়ো এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে
এ বয়স কাঁপে বেদনায় থরথর। 18 বছর বয়সে আঘাত আসে। হ্যাঁ, জীবনে নানা রকম আঘাত আসে। সেটা হতে পারে প্রেম ঘটিত আঘাত, সেটা হতে পারে অন্য যেকোনো কিছু বিষয়ক আঘাত। কারণ তোমাদের বয়সটা অনেক সেনসিটিভ। হয়তো আমাকে একটা মানুষ অনেক কিছু বললে যতটা না গায়ে লাগবে, তোমার আরো বেশি গায়ে লাগবে। তোমার বয়সটাই এমন। তুমি ভেবে দেখো তো, ১০ বছর আগে অনেকে অনেক কিছু বলে যেত তোমাকে। You don't care. You didn't care. বাট এখন যদি তোমাকে বলে, তোমার কিন্তু গায়ে লাগে অনেক কিছু। যে না, এটা এভাবে বলল কেন? এবং এই আঘাত আসে অবিশ্রান্ত মানে কি? মানে এটা আসতেই থাকে, আসতেই থাকে, আসতেই থাকে এমন। একে, একে হয় জড়ো। কি জড়ো হয়? এই বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে। মানে অনেক দীর্ঘশ্বাসে। আফসোস দীর্ঘশ্বাস। এটাতে এই বয়সটা কালো হয়ে যায় বা এই বয়সটা একদম পুরা একটা হতাশাগ্রস্ততার মধ্যে চলে যায়। এই বয়সটা কালো হয়ে যায় লক্ষ দীর্ঘশ্বাসে। মানুষ অনেক, অনেক দীর্ঘশ্বাস ফেলে এই বয়সটাতে। কারণ ওই যে বললাম হতাশা, নানা রকম দিক থেকে হতাশাও চলে আসতে পারে এই বয়সটাতে। এই বয়স কাঁপে বেদনায় থরথর। এই বয়সটাতে অনেক রকম দুঃখ চলে আসে। কিন্তু এই বয়সের দুঃখ অনেক মানুষই বুঝতে পারে না। যেটা হয় যে এই বয়সের মানুষকে বা টিনেজারদের বলো বা তোমার বয়সী মানুষকে বুঝতে না পারার কারণে অনেক ছেলে বা মেয়ে অনেক সময় কিন্তু ডিভিয়েটেড হয়ে যায় বা তারা বিপথে চলে যায়। এক্ষেত্রে একটা উপন্যাসের কথা বলা যেতেই পারে ফিওদর দস্তইয়স্কির 'ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট'। ফিওদর দস্তইয়স্কির কথা আমি আগেও বলেছি, তাকে যদি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঔপন্যাসিক বলা হয়, এটা ভুল বলা হবে না, এটা ঠিকই বলা হবে। যেমন হুমায়ূন আহমেদের একটা কথা আমার মনে পড়ে যে পৃথিবীর তাবৎ ঔপন্যাসিক যার কোটের পকেট থেকে জন্ম নিয়েছেন তিনি হচ্ছেন ফিওদর দস্তইয়স্কি। তিনি একজন রুশ ঔপন্যাসিক। তো সেই 'ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট' এর যেই কথাটা যে ধরো কারো বাবা-মার ডিভোর্স হয়েছে বা এটা সেটা নিতে পারছে না। হি স্টার্টস টেকিং ড্রাগস, ধরা খাইল বা আচ্ছা ধরো ড্রাগস নিছে। ড্রাগস নিতে গিয়ে ড্রাগসের টাকা জোগাড় করার জন্য সে ছিনতাই করল। ছিনতাই করার পরে সে থানায় গেল। থানার থেকে সে জেলে তাকে চালান দেওয়া হইল। তারপর জেলের ভিতর যেয়েও তখন সে তোমার ধরো বের হয়ে আসার জন্য আবার ২ নাম্বারি করার ইয়ে করতেছে। এটা কিন্তু একটা দুষ্টু চক্রের মতো চলছে তো চলছে, চলছে তো চলছে। ঠিক আছে? তো এটাই হয় যে বয়সটা কারো লক্ষ্য দীর্ঘশ্বাসে, এই বয়স কাঁপে বেদনায় থরথর। তবু 18 শুনেছি জয়ধ্বনি। এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, বিপদের মুখে বয়স অগ্রণী। এ বয়স তবু নতুন কিছু তো করে। তবু 18 শুনেছি জয়ধ্বনি। জয়ধ্বনি কেন? কারণ এর এত কিছুর পরেও, এত রিস্ক আছে, এত কিছু এরপরেও 18 বছর এই বয়সটার অনেক প্রশংসা শুনেছি। তুমুল প্রশংসা শুনেছি। এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে। দুর্যোগ যেমন আছে এই বয়সে এবং ঝড় যেমন আছে এই বয়সে, এই সবগুলোর সাথে ফাইট করে এই বয়সটাতে মানুষ বাঁচে। দুর্যোগ আসুক, ঝড় আসুক, আমি সেটাকে আই ডোন্ট কেয়ার। আমি সেটা কেয়ার করি না। এই বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে। বিপদের মুখে এ বয়স অগ্রণী। যখনই একটা বিপদ হয়, সেটা হোক দেশে বন্যার কোনো সমস্যা, হোক সেটা কোনো মানে ন্যাশনাল ক্রাইসিস, সেটা আজকে যেমন আমরা দেখতে পাচ্ছি ইউএস এর লস এঞ্জেলসে সেটা ওখানে আগুন লেগেছে। আজকে সেটা হোক, সেটা পৃথিবীর যেখানেই হোক না কেন, আমরা দেখতে পাই তরুণদেরকে সবার আগে তারা এগিয়ে আসে। বিপদের মুখে এ বয়স অগ্রণী। অগ্রণী কেন? কারণ তরুণরা হচ্ছে সবার আগে এগিয়ে আসে। এ বয়স তবু নতুন কিছু তো করে। এই বয়সটা তবু নতুন কিছু তো করে। নতুন কিছু একটা তো করে বয়সটা। এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়। পথ চলতে এ বয়স যায় না থেমে। এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়। তুমি জেনো এ বয়সটাকে নিয়ে। এই বয়সটা ভীরু, যেমন তোমরা ভীরু না, তোমরা কাপুরুষ না। তোমরা দাঁড়াও। ঠিক আছে? তোমরা যখন অন্যায় দেখো তোমরা রুখে দাঁড়াও। পথ চলতে এ বয়স যায় না থেমে। যখন পথ চলতে যায়, যেখানে অন্যায় দরকার সেখানে তোমরা গুড়িয়ে দাও। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল, কর রে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদী, লাথি মার, ভাঙরে তালা, লাথি দিয়ে তালা ভাঙ। তোমরা হচ্ছ সেই বয়সের মানুষ। পথ চলতে এই বয়স যায় না থেমে। এই বয়সে তাই নেই কোনো সংশয়। তাই এই বয়সে
এত আমার কনফিউশন ডাউটের কিছু নাই। যেখানে অন্যায় সেখানে আমরা দাঁড়াবো। এত আমাদের কাউকে গোনার টাইম নাই। এদেশের বুকে 18 আসুক নেমে। এই চেতনা, এই প্রেরণা এবং এই বুকের মাঝে শক্তি, সেটাই দেশের বুকে এই প্রেরণা নামুক, এই চেতনা দেশের মাঝে আসুক। এ দেশের বুকে 18 আসুক নেমে। কবিতাটা 1948 সালে ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে প্রকাশিত হয় এবং এই কবিতাতে টোটাল লাইন রয়েছে 32টি। এগুলো আসলে এর আগে পরীক্ষায় এসেছে তাই আমি দিলাম। আর এটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এই বয়সটা মানব জীবনের একটা উত্তরণকালীন পর্যায়। হোয়াট ইজ উত্তরণকালীন পর্যায়? মানে মানব জীবনের এমন একটা টাইম যেই সময়টাতে তোমার একটা ফেজ তুমি পার হচ্ছ বা উত্তরণ হচ্ছে। কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে মানুষ এ বয়সে। অন্যদের উপর নির্ভরশীলতা পরিহার করে নিজের পায়ে দাঁড়ানোর প্রস্তুতি নিতে হয় তাকে। এ সময় থেকে তাকে একটা কঠিন ও দুঃসহ অবস্থায় পড়তে হয়। স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। অন্যের উপর নির্ভরশীলতা পরিহার করে মাথা উঁচু করে স্বাধীনভাবে চলার ঝুঁকি মানুষ এ বয়সেই নিয়ে থাকে। বিরাট দুঃসাহসে দেয় যে উঁকি। মানে নানা দুঃসাহসী স্বপ্ন, কল্পনা, উদ্যোগ এই বয়সের তরুণদের মনকে ঘিরে ধরে। দেখবা তোমাদের বয়সে এরকম যে চল আমরা ফ্রেন্ডরা মিলে একটা ফুড কার্ট দিই। চল আমরা ফ্রেন্ডরা মিলে একটা মোমোর দোকান দিই বা একটা যে একটা চটপটির দোকানই দিই। মানে দেখো এই যে উদ্যোগগুলা এগুলো কিন্তু ছোট করে দেখার কোনো সুযোগ নাই। ঠিক আছে? ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আমার সাথে মাঝে মধ্যেই দেখা হয়। আমি তো থাকি যেখানে, আমি থাকি খিলগাঁওয়ের গোরান এলাকাতে। সো দক্ষিণ বনশ্রীর একদম সাইডে পড়েছে আমার বাসাটা। তো ওখানে আমি মাঝে মধ্যে তৌসিফ ভাই নামে একজন ভদ্রলোকের সঙ্গে দেখা হয়। উনি হচ্ছেন ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান। উনি একজন মুসলিমকে উনি হি ইজ এ মুসলিম তৌসিফ ভাই। সো উনি হচ্ছেন একজন বাংলাদেশীকে বিয়ে করেছেন। ওই আপা হচ্ছে আমাদের এলাকারই। সো উনি এখন বাংলাদেশে আছেন। তো উনি সন্ধ্যার পরে উনার কেটারিং বিজনেস আছে ইন্ডিয়াতে। উনি এখানে মোমো বিক্রি করেন বাসার সামনে। নরমাল চুলা-টুল তোমার ধরো ওই নিয়ে তোমার কি বলে যে মোমো মেকার এনে অনায়াসে তিনি বিক্রি করছেন ৳১০০ করে প্লেট। এখন ধরো আমাদের মধ্যে তো তোমার কত রকম কথাবার্তা। আরে মোমো বেচুম, কি কইবা আমারে মাইনষে? আমি কি হোটেলের কাম করি? এরকম, আরে আমি এত বড় ফ্যামিলির পোলা। আমি এই বেচুম, সেই বেচুম। আমাদের মধ্যে এই ধরনের চিন্তা কিন্তু থাকে বড়দের মধ্যে। তোমাদের বয়সী মানুষজনের মধ্যে থাকে না। তোমার যদি মনে হয় তুমি রাস্তার ধারে বসে স্টিকার বেচবা অবসর সময়, তুমি স্টিকার বেচবা। সমস্যা কি? হারাম কাজ তো করতেছো না। হালাল কাজই করতেছো। তোমার যদি মনে হয় যদি এখন আর তো মানুষ ঈদ কার্ড কিনে না আমাদের সময় মানুষ ঈদ কার্ডের দোকান দিত। ঈদ কার্ড তুমি বেচবা। তুমি তো হালাল কাজ করতেছো। কিন্তু হারাম কোনো কাজ করতেছো না। তাই না? আমাদের দেশে হালাল কাজকে আমরা তো জাতি হিসেবে আসলে যে মানে আমাদের মধ্যে কিছু ছোট লোকের মতো চিন্তা ভাবনা আছে এটা তার মধ্যে একটা। যে আমরা হালাল কাজকে ছোট করে দেখি। কিন্তু আমরা ধরো তুমি আ দেশের এমন অনেক রকম চাকরি আছে সেগুলোর কথা নাই বললাম। যে চাকরিতে প্রচুর ঘুষ খাওয়া এবং ধান্দাবাজি করার সুযোগ আছে। ওগুলা করবে কিন্তু ওগুলো নিয়ে মানুষ খুব একটা প্যারা খাবে না বা কেয়ার করবে না। তো তোমাদের বয়স হচ্ছে এই কেয়ার গুলা করে না। তুমি হালাল কাজ করবা। চটপটির দোকান দিবা। সমস্যা কি? চটপটির দোকান দিলে। সমস্যা কি? তুমি ফুড কার্ট দিবা। হ্যাঁ, তোমার অল্প পুঁজি আছে। তোমার ২, ৪, ৳৫,০০০ ৳১০,০০০ আছে সর্বোচ্চ। কয়েক বন্ধু মিলে এরা হয়তো ৳৩০,০০০-৪০,০০০ বানাইলা। হ্যাঁ, ঠিক আছে দাও তুমি। ছোট্ট কিছু একটা দাও। দরকার হলে তুমি চাই বেচো ২-৩ ঘন্টা, ৪ ঘন্টা। সমস্যা কি? এট লিস্ট তুমি তাহলে বুঝতে পারতেছো যে কিভাবে কাস্টমারের সাথে ডিল করতে হয়, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়, হাউ টু সেল আ প্রোডাক্ট অর হাউ টু সেল আ সার্ভিস। তুমি এটা শিখতে পারতেছো। যেটা অমূল্য। তোমার বয়সও সেটা করতে পারে। 18 বছর বয়স জানে না কাদা। যৌবনে পদার্পণ করে বয়স মানুষ আত্মপ্রত্যয়ী হয়। নিজের উপর অনেক কনফিডেন্স চলে আসে। জীবনের মুখোমুখি দাঁড়ায় স্বাধীনভাবে। শৈশব কৈশোরের পরনির্ভরতার দিনগুলোতে যে কান্না ছিল, এ বয়সের স্বভাব বৈশিষ্ট্য সচেতনভাবে সেই পরনির্ভরশীলতাকে মুছে ফেলতে উদ্যোগী হয়। এ বয়স জানে রক্তদানের পুণ্য। দেশ, জাতি ও মানবতার জন্য যুগে যুগে এ বয়সের মানুষই এগিয়ে গেছে সবচেয়ে বেশি। জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়িয়েছে সমস্ত বিপদ মোকাবিলায়। তাই এ বয়স সুন্দর, শুভ ও কল্যাণের জন্য রক্তমূল্য দিতে জানে। আচ্ছা, শপে আত্মাকে শপথের কোলাহলে। তারুণ্য স্বপ্ন দেখে নতুন জীবনের নব অগ্রগতি সাধনের। তাই সেই সব স্বপ্ন বাস্তবায়নে নিত্য নতুন করণীয় সম্পাদনের জন্য নব শপথে বলীয়ান হয়ে তরুণ মানে সহজ কথায় সে নতুন ভালো কাজ করার জন্য নিজেকে সে একদম সমর্পণ করে দেয়। তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা আমি এটা বুঝিয়েছি অলরেডি। এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর। অনুভূতির তীব্রতাটা অনেক বেশি তোমাদের বয়সে। এটা তোমরা নিজেরাই ফিল করতে পারো। দেখবা বয়স বাড়বে এটা আস্তে এটা কমে আসবে। এই বয়সে কানে আসে ওই যে ভালো মন্দ ইতিবাচক নেতিবাচক অনেক কিছু আসে এই বয়সে।
অনেকে আমি দেখেছি এই বয়সে নাস্তিক হয়ে গেছে। আমার ক্যাডেট কলেজের সাথে আমার দেখেছি একটা সিনিয়র ভাই। পরবর্তীতে যদিও তিনি আবার অনেক ধার্মিক হয়ে যায়, আল্লাহ তাকে হিদায়াত করেছেন। আমি দেখেছি। আমার নিজের একটা ক্যাডেট কলেজের একটা ফ্রেন্ডই ছিল। সো হি ইস আ মিলিটারি অফিসার নাও। বাট যাই হোক, হি ইস অ্যান এথিস্ট, একজন নাস্তিক। ওই বয়সে নাস্তিক হয়ে যায়। মেইনলি ও হুমায়ুন আজাদ দ্বারা অনেক প্রভাবিত ছিল। শুধু হুমায়ুন আজাদ নয়, আরো বেশ কিছু বই পড়ে সে। বাট বই এবং আরো নানাভাবে আস্তে, আস্তে সে নাস্তিক হয়ে যায়। তো এখন এটা ওই বয়সটাতেই হয়। তো দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার। জীবনের এই সন্ধিক্ষণে মানুষের শারীরিক, মানসিক, সামাজিক, রাজনৈতিক অনেক রকম জটিলতা থাকে। তোমাদের এই বয়সে আছে। এই সময়ে সচেতন ও সচেষ্টভাবে তুমি যদি নিজেকে পরিচালনা না করতে পারো, ভাই, তাহলে তোমার পদস্খলন হতে পারে। তুমি পা পিছলে পড়ে যেতে পারো। রবিন, আমরা এটা এখনই চ্যাটটা ওপেন করব। ঠিক আছে? জীবনে এই বিপর্যয় থেকে তোমার মুক্ত থাকতে হবে। এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে। এটা দিয়ে কি বোঝায়? সচেতন হয়ে সুনির্দিষ্ট লক্ষ্যে জীবন পরিচালনা করতে না পারার অনেক ব্যর্থতা এ বয়সে একটা নেতিবাচক কালো অধ্যায় হয়ে উঠতে পারে। ধরো কেউ তার ডিজায়ার্ড কলেজে চান্স পায় নাই। কেউ তার যেটা ইচ্ছা ছিল ওই ইউনিভার্সিটিতে চান্স পায় নাই। ধরো কেউ চাইছিল, কাউকে পছন্দ করে, ঠিক আছে? তার কাছ থেকে সে প্রত্যাখ্যান হইছে। এইরকম আরকি। পথ চলতে এ বয়স যায় না থেমে। এই বয়সে মানে মানুষ থামে না। দুর্বার গতিতে চলে। প্রগতি অগ্রগতির পথে সে এগিয়ে যাওয়াটাই থাকে এই বয়সের একটা বৈশিষ্ট্য। এদেশের বুকে 18 আসুক নেমে। 18 বছর বয়স একটা ইতিবাচক বৈশিষ্ট্যে ভরপুর চিহ্নিত একটা কিছু। জড় নিশ্চল প্রথাবদ্ধ জীবনকে পিছনে ফেলে নতুন জীবন রচনার স্বপ্ন, কল্যাণ, এই সবকিছুই হচ্ছে 18 বছর বয়সের বৈশিষ্ট্য। তাই কবি প্রার্থনা করেন, এটা যেন জাতীয় জীবনের একটা চালিকা শক্তি হয়ে দাঁড়ায় এই 18। তো কবিতায় কবি নিজের অভিজ্ঞতার আলোকে বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্যগুলোকেই তুলে ধরেছেন, যেখানে কৈশোর থেকে যৌবনে মানুষ অনেক উত্তেজনাময় থাকে, প্রবল আবেগ থাকে এবং উচ্ছ্বাস থাকে। এ বয়স অদম্য দুঃসাহসে সকল বাধা বিপদকে পেরিয়ে যাওয়া যায় এবং অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য প্রস্তুত হয়। এবং এই বয়সের ধর্মই হলো আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া, আঘাত সংঘাতের মধ্যে রক্ত শপথ নিয়ে ঝাঁপিয়ে পড়া। পাশাপাশি সমাজ জীবনের নানা বিকার, অসুস্থতা ও সর্বনাশের অভিঘাতে হয়ে উঠতে পারে এরা ভয়ংকর। কিন্তু এই বয়সের আছে কি? সমস্ত দুর্যোগ আর দুর্বিপাক, এই চ্যাপ্টার এখন ওপেন করো না, একটু পরে। এগুলা মোকাবিলা করার একটা প্রাণ শক্তি। এটার কারণেই মানুষ এগিয়ে যায়। আমরা সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করব পরে। আগে আমি কিছু অবজেক্টিভ দেখি ওদের জন্য কি আজকে দিয়েছিলাম? দিয়েছি। হ্যাঁ? অবজেক্টিভ গুলো আমরা চ্যাটে লিখবো এখন। এবং আমি সবসময় বলি যেটা, কিভাবে আমরা লিখবো অবজেক্টিভ গুলা। যেমন এটার অ্যান্সার যদি হয় বি, তাহলে আমরা ১ এর বি এভাবে লিখবো, বা ১ এর খ। তেমনি যখন ২ অ্যান্সার করব, ধরলাম ২ এর সি বা ২ এর গ, এইভাবে লিখবো। ঠিক আছে? সো আমাদের সময় শুরু। অ্যান্সার করো। হুম, হুম। কাপুরুষ মানে হচ্ছে যার মধ্যে কোনো পুরুষের বৈশিষ্ট্য নাই। হুম, সে ভীতু, তাকে কাপুরুষ বলে। এই ১৮ বছর ভাঙতে চায় কিভাবে? পদাঘাতে। সাবাস! এই তো। তোমাদেরকেই দরকার। তোমরা পারো উত্তরটা। হ্যাঁ, পরেরটা অ্যান্সার করো। সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কি? রবিন আছো নাকি? আচ্ছা, হ্যাঁ। ২ নম্বরটা এটা অ্যান্সার করো, হ্যাঁ? সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কি? জি, এটা সমস্যা নেই। নিছি আমি। হুম, সিউর, সিউর। সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কি? অ্যান্সার করো। হ্যাঁ, এটা হচ্ছে ২ এর এ ছাড়পত্র। এমনকি আমরা আজকে যেই কবিতাটা পড়লাম, এটাও কিন্তু ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকেই নেওয়া হয়েছে। এই বয়সের নেই ভয়। এখানে ভয়ের সমার্থক নিচের কোনটা? এই বয়সে নেই ভয়। আচ্ছা, মাত্রাবৃত্ত ছন্দ কি জয়? আমরা এই মুহূর্তে এটা নিয়ে কথা বলব না। ঠিক আছে? আমরা আপাতত এতটুকু জেনে রাখো, এটা মাত্রাবৃত্ত ছন্দ। যেহেতু এটা নিয়ে তোমার আগ্রহ আছে, আমি ক্লাসের পরে আজকে তোমাদের গ্রুপে মাত্রাবৃত্ত ছন্দ নিয়ে একটা পোস্ট দিব। আমি আশা করি তুমি তখন বুঝবে। একজন জিজ্ঞেস করেছো ঈদ কার্ড কি? ঈদ কার্ড হচ্ছে এখন যেমন মানুষ WhatsApp, ইমোতে কিংবা মেসেঞ্জারে ঈদের সময় নানা রকম ঈদ মোবারক টাইপ জিনিস পাঠায়। আগে এগুলো মানুষ ফিজিক্যালি দিত। কার্ড থাকতো আরকি। যেমন বিয়ের কার্ডের মতো। ওটাকেই বলা হতো ঈদ কার্ড। তো ধরো তুমি আমাকে ঈদের একটা শুভেচ্ছা জানালে, একটা কার্ড গিফট করলা। এরকম। এটাই ছিল ঈদ কার্ড। এখন তো আর নাই। এখন তো মানুষ
ঈদ কার্ড আর কি এখন ইউজ করে? ঈদ কার্ড কিনতেই পাওয়া যায় না এখন আর খুব একটা। এটা অনেক বড় লেখা দিচ্ছে। একটু আমি দেখি তো। একটু পরপর পেস্ট করতেছে দেখো তো। অনেক উপরে চলে গেছে ওর লেখাটা। অনেক উপরে চলে গেছে। কি জানি বলতেছে? এই তো কাজের কিছু লিখতেছে নাকি আজাইরা জিনিস কপি পেস্ট করতেছে দেখি। হুম, এই যে ভাই একটু কবিতাটা আম কলেজে আয়েশা, আমি তো এটা আসলে সবচেয়ে ভালো হয় জানো? যে আমি যদি আবৃত্তি করি, আমি পড়ানোর সময় মোটামুটি আবৃত্তি করি নাই বাট পড়িয়েছি। তুমি গ্রুপে না হোক বা আমাকে ইনবক্সে তুমি তোমার আবৃত্তিটা পাঠাইতে পারো রেকর্ড করে। তাহলে আমি এটার ফিডব্যাক দিব। এটা সবচেয়ে ভালো হবে। কোথায়, কোথায় কি ঠিক করতে হবে। ঠিক আছে? হ্যাঁ। আমরা পরের প্রশ্নে যাই। আগে দেখে নিই এটার উত্তরটা কি শঙ্কা। অ্যান্সার করো ১৮ বছর বয়সে কিসের প্রস্তুতি নিতে হয়? ত্যাগী হওয়ার, ধ্যানী হওয়ার, স্বনির্ভর হওয়ার নাকি আত্মসংযমী হওয়ার? নাস্তিক হচ্ছে যে বিশ্বাস করে না ঈশ্বরে, সেই নাস্তিক। হ্যাঁ। আমি যে কবিতার নাম বলেছিলাম একটু আগে সেই কবিতাটার নাম হচ্ছে উত্তরাধিকার। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা। নবীন কিশোর, তোমায় দিলাম ভুবনডাঙ্গার মেঘলা আকাশ, বোতামবিহীন ছেঁড়া শার্ট আর ফুসফুস ভরা নিঃশ্বাস। এটা উত্তরাধিকার কবিতাটার নাম। এটা সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা অপূর্ব সুন্দর কবিতা। তুমি এটা গুগলে সার্চ করলেই হয়তো পাবা। কিন্তু গুগলে সার্চ করলে কবিতাগুলা যেসব সোর্স থেকে আসে, আমি অন্তত 90% সোর্সেই পাই যে যেকোনো কবিতা ভুলভাল থাকে। মানে হয়তো কোনো শব্দে বানান ভুল, শব্দ ভুল বা কোনো শব্দ মিস গেছে এরকম থাকে। বেশিরভাগ সময় পাই বাট সবসময় না, আবার ঠিকঠাকও থাকে। ১৮ বছর বয়সে কিসের প্রশ্নটা সি বলছো, কেউ ডি বলছো। এটা হচ্ছে যে সি, ডি না। আত্মসংযমী হওয়ার কথা কবিতায় কোথাও বলে নাই। স্বনির্ভর হওয়ার কথা বলেছে। আচ্ছা, ১৮ বছর বয়সের নেতিবাচক দিক কোনটা? ১৮ বছর বয়সের নেতিবাচক দিক কোনটা বলো তো? ১৮ বছর বয়সের নেতিবাচক দিক কোনটা? হ্যাঁ, ঠিক আছে, পারফেক্ট। এটা হচ্ছে পদস্খলনের ভয়। পদস্খলন মানে কি? মানে হচ্ছে পা পিছলে পড়ে যাবার ভয়। আচ্ছা, সো ক্লাসটা কেমন লাগলো আগে সেটা বলো। ক্লাস কিন্তু শেষ হয় নাই। এখন আমরা মাত্র সৃজনশীল প্র্যাকটিসে ঢুকবেন, হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। কারণ হচ্ছে আমরা খালি ক্লাস তো পইড়া গেলে হইল না। আমাদের তো এই পড়া আমাদেরকে বুঝাইতে আসবে না। আমাদেরকে আল্টিমেটলি অ্যান্সার করতে হবে ক্লাসে। সো অ্যান্সার করতে হলে আমাদের এটা জানতে হবে। ঠিক আছে? ইতিবাচক আর নেতিবাচকের মধ্যে পার্থক্য, ইতিবাচক হচ্ছে ভালো জিনিস, নেতিবাচক হচ্ছে খারাপ জিনিস। এটাই। ঠিক আছে? ঠিক আছে। ওকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যেহেতু অনেক ভালো। আত্মসংযমী মানে হচ্ছে নিজেকে যেকোনো কিছু থেকে বিরত রাখা। যেমন তুমি আ যখন রোজা রাখো তখন তুমি সংযমী থাকো। এরকম। আচ্ছা। অবিশ্রান্ত মানে যেটা চলছে তো চলছে, চলছে তো চলছে। এটা আরকি। ঠিক আছে। ওকে। ঠিক আছে? আশা করি বুঝতে পারলা। ওকে। আমি এখন না, ব্রেক না, আমরা ব্রেক দিব না। আমরা এখন সৃজনশীলটা প্র্যাকটিস করে আমরা ছেড়ে দিব। 8:30 পর্যন্ত যাবে না ক্লাস। 8:30 টার আগে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। একটু চেয়ারটা পজ করে দাও রবিন। রফিক মার্চের উত্তাল সময় ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে চলে আসে। গ্রামে এসে সে সমবয়সীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয় যে তারা যুদ্ধে ট্রেনিং নিতে ভারতে যাবে। পরিবারের উদ্দেশ্যে চিরকুট লিখে সবাই রাতের আধারে ঘর ছাড়ে। এটা কিন্তু চট্টগ্রাম বোর্ডে আসছে 2023-এ। মানে খুব রিসেন্ট প্রশ্ন, এটা 2 বছর আগে আসছে। সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থ ছাড়পত্র কত সালে প্রকাশিত হয়? আমরা দেখি এটা ১৯৪৮ সালে প্রকাশিত হয়। আমরা জানি যে আমাদের এক লাইনে লিখতে হয় আমাদের নম্বরটা জ্ঞানমূলক। এরপরে আমাদের অনুধাবনমূলক। এটার সঙ্গেও তো কোনো সম্পর্ক নাই আমাদের উদ্দীপকের। কবি কেন এদেশের বুকে ১৮ বছর বয়সীদের নামিয়ে আনতে চান? ১৮ বছর বয়সের ইতিবাচক বৈশিষ্ট্যগুলো যেন জাতীয় জীবনের চালিকা শক্তি হয়ে ওঠে, সেই প্রত্যাশায় কবি এদেশের বুকে ১৮ বছর বয়সীদের নামিয়ে আনতে চান। আচ্ছা, এখান থেকে আরেকটা প্যারা হবে, কিন্তু এটা চলে এসেছে এখানে। এটা আরেকটা প্যারা হবে। ১৮ বছর বয়স বহু ইতিবাচক বৈশিষ্ট্যে সমৃদ্ধ। এই বয়সের তরুণরা জড় নিশ্চল প্রথাবদ্ধ জীবন পিছনে ফেলে সবসময় নতুন জীবন রচনার স্বপ্ন দেখে। কল্যাণ চিন্তা, সেবাব্রত, উদ্দীপনা, সাহসিকতা, চলার দুর্বার গতি, এগুলাই ১৮ বছর বয়সী তরুণদের বৈশিষ্ট্য। তাই কবির কামনা এই বৈশিষ্ট্য যেন জাতীয় জীবনের ইতিবাচক পরিবর্তন ঘটায়। বা তুমি এভাবে লিখতে পারো যে এই বৈশিষ্ট্য জাতীয় জীবনে আসলে এই জাতির অনেক, অনেক উল্লেখযোগ্য পরিবর্তন হবে। এইজন্যই তিনি চান ১৮ বছর বয়স নেমে আসুক জাতির বুকে। আমরা জানি যে ক আর খ এর সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নাই। ঠিক আছে? এগুলো আলাদা। গ। এবারে আমরা কি করব? ১ম এ একটা জ্ঞানমূলক অংশ লিখব। মানে মূল উত্তরটা এক লাইনে লিখলাম।
উদ্দীপকের রফিকের মাঝে 18 বছর বয়সের কোন দিকটি স্পষ্ট? রফিকের মাঝে 18 বছর বয়সের দেশ ও জাতির জন্য জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে আসার দিকটি স্পষ্ট। লিখতে পারলেই 1 নম্বর শিওর। এরপরে তুমি তোমার অনুধাবনমূলক অংশ লিখলা। যে 18 বছর বয়স বহু ইতিবাচক বৈশিষ্ট্যে চিহ্নিত, এটার সাথেও কিন্তু উদ্দীপকের কোনো সম্পর্ক নাই। উদ্দীপকের সাথে সম্পর্ক স্থাপন করবা 3 নম্বর প্যারায়। যখন উদ্দীপকের সঙ্গে তুমি তোমার মূল যেই কবিতা সেটার একটা রিলেশনশিপ দেখাবা। 18 বছর বয়স বহু ইতিবাচক বৈশিষ্ট্যে চিহ্নিত, জড় নিশ্চল প্রথাবদ্ধ জীবন পিছনে ফেলে নতুন জীবন রচনার স্বপ্ন, কল্যাণ ও সেবাব্রত উদ্দীপনা, সাহসিকতা, চলার দুর্বার গতির জয়গান ফুটে উঠেছে আলোচ্য কবিতায়। দেশ, জাতীয় মানবতার জন্য যুগে যুগে বয়সের মানুষেরা এগিয়ে গেছে সবচেয়ে বেশি, জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়িয়েছে সমস্ত বিপদ মোকাবিলায়। বললা 1 নম্বর পেয়ে গেলা। এবারে তোমার লাস্ট 1 নম্বর। উদ্দীপকের রফিক মার্চের উত্তাল সময় ঢাকা ছেড়ে গ্রামের বাড়ি আসে। গ্রামে এসে সে তার সমবয়সীদের সাথে আলোচনা করে ট্রেনিং নিতে ভারতে যায় যুদ্ধের জন্য। পরিবারের উদ্দেশ্যে চিরকুট লিখে সবাই রাতের আধারে ঘর ছাড়ে। দেশমাতৃকার জন্য শত্রুদের বিরুদ্ধে লড়াই করার এই মানসিকতা রফিককে কবিতার 18 বছর বয়সী তরুণদের সহযাত্রী করেছে। কেননা কবির মতে এ বয়সীরাই দেশ ও জাতির জন্য যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত থাকে। 1 নম্বর। তাহলে 1 আমার কত হলো? আমার 3 চলে আসলো। 3 এভাবে আমি প্রয়োগমূলক শেষ করলাম। এবারে আসি, তরুণ মানেই দেশমাতৃকার দুঃসময়ের শক্তি। এই মন্তব্যটি উদ্দীপক ও কবিতার আলোকে ব্যাখ্যা করো। প্রথমে এক লাইনে তুমি তোমার উত্তরটা দিবা। উদ্দীপক ও 18 বছর বয়স কবিতায় দেশপ্রেমী উদ্বুদ্ধ তরুণ সমাজের ভূমিকা ফুটে ওঠায় আলোচ্য মন্তব্যটি যথার্থ। 1 নম্বর। তারুণ্য স্বপ্ন দেখে নতুন জীবনের নবনব অগ্রগতি সাধনের। সেসব স্বপ্ন বাস্তবায়নে নিত্য নতুন করণীয় সম্পাদনের জন্য নবনব শপথে বলীয়ান হয়ে তারা এগিয়ে যায় দৃঢ় পদক্ষেপে। দেশ ও জনগণের মুক্তি ও কল্যাণের সংগ্রামে জীবন বাজি রেখে লড়াই করতে এরা সদা প্রস্তুত। কবি 18 বছর বয়স কবিতায় তারুণ্যের এ মহতী কর্মকাণ্ড উল্লেখ করে তাদের জয়গান গেয়েছেন। গেল। উদ্দীপকের রফিক 1971 সালের মার্চ মাসের উত্তাল সময়ে ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে চলে আসে। সমবয়সীদের সঙ্গে আলোচনা করে তাদেরকে নিয়ে যুদ্ধে যোগ দেওয়ার, এবং এখন তোমার কি প্রয়োগমূলক অংশ না, উদ্দীপকের সঙ্গে তুমি এখন কানেকশন দিয়ে তুমি অ্যান্সার করছো। আর লাস্টে এখানে কি করবা? এখানে তুমি তোমার ডিসিশনটাকে একটা ফাইনালাইজ করবা। যুদ্ধে যোগ দেওয়ার প্রস্তুতি স্বরূপ ট্রেনিং নিতে ভারত যায়। দেশমাতৃকার দুর্দিনে রফিকতার দলের যুদ্ধযাত্রা 18 বছর বয়স কবিতার তারুণ্যের স্বাচ্ছন্দ্য বহিঃপ্রকাশের সমান্তরাল। কবিতার তরুণ সমাজ সর্বদা দেশ ও জাতির জন্য প্রাণপণে লড়াই করতে প্রস্তুত। আচ্ছা, তো উদ্দীপক ও কবিতায় তারুণ্যের সত্যিকার প্রতিফলন ঘটেছে। দেশ ও জাতির যে কোনো বিপদের সংগ্রামে তারা এগিয়ে আসে। দেশমাতৃকার মান রক্ষার্থে প্রাণপণে লড়াই করার ঝুঁকি তারা হাসতে হাসতে নিতে পারে। দেশমাতৃকার মুক্তি তাদের সবচেয়ে বড় আরাধ্য, বা তারা এটাই চায়। তাই বলা যায় যে তরুণ মানেই দেশমাতৃকার দুঃসময়ের শক্তি। এই উক্তিটা যথার্থ। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আমি আশা করি তোমাদের মনে আর কোনো প্রশ্ন এই মুহূর্তে নাই। আর এরপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমাদের মনে, তোমরা অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারো। আমি চ্যাটটা আবার ওপেন করে দিচ্ছি লাস্ট মোমেন্টে, প্রশ্ন করতে পারো। আমি আর কয়েক মিনিট আছি। আর যদি তোমাদের মনে হয় যে না তোমরা হ্যাঁ, একটু চ্যাটটা ওপেন করো। আর যদি তোমাদের মনে হয় যে না তোমরা গ্রুপে করবা পরে প্রশ্ন, সেটাও জানিও। আজকের ক্লাসটা কেমন লেগেছে সেটা জানিয়ে শিখবো জিতবো তা একটা পোস্ট করতে পারো তোমরা চাইলে। আর এই তো, এই হচ্ছে আমার এন্ড থেকে। শঙ্কা মানে ভয়। বুঝেছি আর বুঝেছি একজন লিখেছে, যেটা ঝ ওটা শুদ্ধ। আচ্ছা, মাত্রাবৃত্ত কি ছন্দ নিয়ে আমি বলেছি একবার, পোস্ট দিব। হ্যাঁ, প্রাণ দেওয়া নেওয়া মানে বুঝিয়েছে যখন দরকার হলে সে ন্যায় প্রতিষ্ঠার জন্য কাউকে হত্যা করতে পারে, আবার যদি নিজের জীবন দিয়ে দেবার দরকার পড়ে সেটাও সে করতে পারে। স্টিমার মানে কি? স্টিমার হচ্ছে বলতে পারো অনেকটা তোমার ইঞ্জিন চালিত নৌকা, এভাবে বলতে পারো। ঠিক আছে। আর আমি যেটা বলছিলাম যে অর্ধাঙ্গী আমি রেকর্ড করেছি। ইনশাআল্লাহ তোমরা এটা আগামীকালকে পেয়ে যাবা তোমাদের অ্যাপে। আমি তোমাদেরকে জানিয়ে দিব। ক্ষুব্ধ মানে খুবই ক্ষেপে আছে, স্থবিরতা মানে থেমে আছে এমন। হুম। ভীরু মানে যে অনেক ভয় পায় এমন। মানব কল্যাণ কি দরকার আছে? আপাতত দরকার নেই। হুম, ঠিক আছে। ওকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাআল্লাহ তোমাদের সঙ্গে দেখা হবে আবার শীঘ্রই। কোনো প্রশ্ন থাকলে তোমরা গ্রুপে করো। আমি তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিব। সবাই ভালো থাকো। কোনো গাইড কেনা লাগবে না। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।